প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। কেমন আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, মুক্তিযুদ্ধকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয়, শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। ছক কষা হচ্ছিল কয়েক মাস ধরে হাদিকে হত্যা চেষ্টা। দৈনিক যুগান্তর, 14 মাসে গ্রেপ্তার ফ্যাসিস্টের 56,187 দোসর, 70 ভাগই জামিনে মুক্ত। মোটরসাইকেলে মালিকসহ গ্রেপ্তার 6, ভারতে পালানোর গুঞ্জন ফয়সাল ও আলমগীরের, ওসমান হাদি হত্যা চেষ্টা। দৈনিক সমকাল, ঝুঁকিতে থাকা প্রার্থী ও ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান বডিগার্ড। সুপারিশ বাস্তবায়ন নিয়ে হতাশ সংস্কার কমিশনের সদস্যরা। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত, নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। কালের কণ্ঠের শিরোনাম, সন্ত্রাস দমনে কড়া নজর, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। বাংলাদেশ প্রতিদিন, আরও অনেকে হিট লিস্টে, 1.5 বছরে 1.5 কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা, ভার্চুয়াল বক্তৃতায় তারেক রহমান। মানব জমিনের শিরোনাম, কে এই শুটার মাসুদ, তারেক রহমানকে ব্যাপক সংবর্ধনার প্রস্তুতি। খবরের কাগজের শিরোনাম, সরকারের নিয়ন্ত্রণে নেই পণ্যের বাজার, বুদ্ধিজীবী দিবসে আশাবাদ, মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলবে না প্রজন্ম। আমার দেশ, হাদিকে আজ নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে, কিডনি ও ফুসফুসের কার্যক্ষমতা চলমান। কালবেলার শিরোনাম, বিএনপি 3 বিষয়ে মহাব্যস্ত, দেশ ছেড়ে পালিয়েছে 2 মোস্ট ওয়ান্টেড। রূপালী বাংলাদেশ, আইনের ব্যারিকেড ভেঙে অধরা রাসেল শামীমা, শুটার শনাক্ত, খোঁজ চলছে নেপথ্যের হোতাদের, ওসমান হাদিকে গুলি। সময়ের আলো, নির্বাচনী কর্মকর্তার আতঙ্কে, হাদিকে হত্যা চেষ্টাকারীদের অবস্থান নিয়ে ধোঁয়াশা। দৈনিক ইনকিলাবের শিরোনাম, পরিকল্পনার নেপথ্যে কারা, শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। আপনি শিরোনাম শুনলেন। আমরা পাশাপাশি দুটো দিনের মধ্যে আছি। গতকাল ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আগামীকাল সেই কাঙ্ক্ষিত মহান বিজয় দিবস। বুদ্ধিজীবী দিবসে আলোচনা হলো, অনেক কথাবার্তাও হলো। এখন মুক্তিযুদ্ধকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এবং বুদ্ধিজীবী হত্যার নকশা ছিল ভারতের, জামাত বলছে। আর এবারের নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষ ও বিরোধী পক্ষের লড়াই, এটা বলছে বিএনপি। তাহলে এই যে গতকাল এত আলোচনা, সবকিছু মিলিয়ে আপনার বিশ্লেষণ কি? আমার বিশ্লেষণ হলো, যেমন একটা নতুন তথ্য উপাত্ত পেলাম যে জামাত দাবি করেছে যে বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারতের ষড়যন্ত্র বা ভারতের সিদ্ধান্তে বা ভারতের নেটওয়ার্কে। এটা একটা নতুন সংবাদ পেলাম এবং তখনই মনে হলো যে তাহলে নিশ্চয়ই সেই সময় জামাত আপ্রাণ চেষ্টা করেছিল বুদ্ধিজীবীদেরকে রক্ষা করতে এবং তারা ভারতের মানে ষড়যন্ত্রের কাছে। একটা বিষয়ে রনক ভাই বলেন, ভাবেন তো, এই স্মৃতিগুলো বা এই সত্য ঘটনাগুলো সবাই জানে, ঠক 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 একদম দরজা খুলুন বাইরে আসেন কথা আছে, কারা গিয়েছিল, কারা কথা বলেছিল, এই ইতিহাস তো সবার জানা নাকি? সবার জানা, সেজন্যই তো বললাম আজকে একটা নতুন তথ্য পেলাম এবং তাতে এখন মনে হচ্ছে যে ওই 71-এর মানে 14ই ডিসেম্বরে যে গণহত্যা হয়েছিল, যে বুদ্ধিজীবী জামায়াত করেনি, ভারতের করেছে, ভারতের ষড়যন্ত্রে হয়েছে এবং সেই ষড়যন্ত্রটা রুখে দেওয়ার জন্য জামাত অনেক চেষ্টা করেছে। ভালো, নতুন আমরা একটা ইতিহাস পেলাম আর কি। আসলে এইভাবে ইতিহাস বিকৃতি এবং ইতিহাস নিয়ে খেলা করা, ছেলে খেলা করা, এটা বরদাস্ত করা উচিত না। একটা জাতির ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইতিহাস না থাকলে তো শেকড় থাকে না, শেকড় থাকে না। তো আপনারা এই সমস্ত বানোয়াটো মানে ফালতু কথা বলে তো লাভ নাই। আমাদের ইতিহাসটা এখন একটা কথা বলি, এই যে কথাটা বলেছে আপনি, আমি রিয়েক্ট করেছি, কিন্তু যার বয়স এখন 10 বা যার বয়স এখন 16, মুক্তিযুদ্ধের সেই সময়টা দেখেনি, তার কাছে মনে হবে তাহলে তাই হবে।
মানে একটা মিথ্যা যদি 50 জন বলে তাহলে সেটা সত্যি সত্য পরিণত হয়, এটা তো একটা থিওরি আছেই যে এখন একই আমার সাথে কাছে হ্যাঁ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গতকাল জি যে এইবারের নির্বাচনটা হবে মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষ শক্তির লড়াই। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, যেই ভুল বলুক, যেই অন্যায় করুক, জি তাকে ফেস করতে হবে, তার বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর তুলে ধরতে হবে। রাইট। জিয়াউর রহমান জি উনি একটা ফোর্সের অধিনায়ক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, তাকে যদি আমরা রাজাকার বলি হবে না তো, এটা কি বলা হচ্ছে? এটাও বলা হয়। তাই হ্যাঁ, তো আমি এর জন্যই বলছি যে আসলে ইতিহাস বিকৃত করে কোনো লাভ নাই। আর এক একবার এক একটা মানে প্যান্ডোরা বক্স থেকে এক একবার এক একটা জিনিস বের করছে এবং মানে হাস্যকর সব কথা। দেখা যাক ইতিহাস 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 কাকে কোথায় রাখে কাকে কোথায় সেটা রাখে, একটা হ্যাঁ। দেখার বিষয়। উসমান হাদি এখন সারা বিশ্বে আলোচিত, আমাদের দেশে তো বটেই, এবং তাকে যে হত্যা প্রচেষ্টা চালানো হলো সেটার এখন নানা ধরনের সমীকরণ হচ্ছে। তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে আজকে, এবং আমরা প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন, মানে সুস্থ হন, আবার সেই রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে আমরা দেখতে পাই, সেই আশাটা আমরা করি। কিন্তু এই যে সব কিছু মিলিয়ে এই শুটার ধরা পড়েছে, ধরা পড়েনি, ভারতে চলে গেছে, পালিয়ে গেছে, বা এই যে সব কিছু বলা হচ্ছে, আসল ঘটনাটা কি সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে না কেন? সেটা হচ্ছে না, এবং একটা কথা হলো যে 12 ঘন্টা পরে ভারতে পালালো। এই 12 ঘন্টায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের গোয়েন্দারা, আমাদের সোর্সরা তারা কি করলো, এবং এটা তো খুব স্পষ্ট। এই যে ছবি যেভাবে বেরিয়েছে তাতে এটা খুবই স্পষ্ট যে মানে কারা কিলার এ ব্যাপারে কোনো সন্দেহ আর এখন নাই, এটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তো কেন এদেরকে মানে আটকানো হলো না? যে জন্য আমি বলি মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে কে কার স্বার্থে কোন কাজটা করছে। এখানে কিন্তু বারবারই যে জিনিসটা আসছে, এবং এটা গতকালও আমি রাতে একটা চ্যানেলে ছিলাম, সেখানে একজন আলোচক বলছে যে আওয়ামী লীগের যারা এখন ঘাপটি মেরে পড়ে বসে আছে আচ্ছা, তারা তো এ ধরনের কাজ করার চেষ্টা করবে, এবং দেখেন এখানে কিন্তু স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ হিসেবে ওদেরকে চিহ্নিত করা হয়েছে। তো এই যে ব্যাপারগুলো, এই সব কিছুই কিন্তু ঘটছে এবং সামনে আরও ঘটবে, শুধুমাত্র আমাদের নির্বাচনটাকে এত প্রলম্বিত করার জন্য, এত বিলম্বিত করার জন্য। এতে সুযোগ পাচ্ছে যার মনের ভেতরে এখন চট করে কেউ কিছু করতে পারে না, কিন্তু সে যখন অনেক সময় পায়। না কিন্তু এইখানে দেখেন প্রথম আলোতে শিরোনাম হয়েছে ছক ছক কষা হচ্ছিল কয়েক মাস ধরে। তা এখানে একটা প্রশ্ন হয়, যদি এরকম ছক কাশে অপরাধীরা, ছক কষে আর কি, তাহলে আমাদের আইন শৃঙ্খলা, আমি সম্মানের সাথে, আমি শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করছি, তাহলে আমাদের আইন শৃঙ্খলা নিয়োজিত যারা আছেন গোয়েন্দা সংস্থা, তাদের ছকটা কি? তাদের ছক যে কোনো বড় ঘটনার পরে দেখা গেছে তাদের কোনো ছকই কাজ করে না। তারা ঘটনা ঘটার পরে একদম মানে সারা দুনিয়া উল্টে ফেলে, কিন্তু আগে থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কিন্তু এটা তারা কখনোই করে না। আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। একটা পত্রিকা সম্ভবত কালবেলাতে এমন করে ছক আঁকিয়ে দেওয়া হয়েছে যে এরা দেশ ছেড়ে পালিয়েছে 2 মোস্ট ওয়ান্টেড, এবং এখানে লাল কালি দিয়ে তারা কিভাবে, কোন সময়, কোথায় পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, কোথায় কথা বলেছে, সব কিছু যদি তারা বের করতে পারে, তাহলে পুলিশ কেন বের করতে পারছে না? আসলে তারা বের করতে পারলো, এটা কিন্তু পুলিশের দেওয়া মানে পুলিশের সাপ্লাইড ইনফরমেশনই। তাই? আচ্ছা আচ্ছা। সব ক্ষেত্রেই তাই হয়। এখন ওই প্রশ্নটা ওইখানে যে পুলিশ তাহলে কি করলো? এই 12 ঘন্টা পরে তারা হালুয়াঘাট দিয়ে পালিয়ে গেল। তারা পালাতে সহায়তা করেছে যে, আদৌ এখনো পালিয়ে গেল কিনা সেটাও কি নিশ্চিত? নিশ্চিত না, কিন্তু যেভাবে বলেছে কয়েকটা পত্রিকায় দেখলাম তাতে মনে হচ্ছে যে এই দুজনই পালিয়ে গেছে, এবং এই ওদেরকে পালিয়ে যেতে সহায়তা করার জন্য দুজনকে ধরেছে। জি। যারা পালালো, যারা শুটার, তাদেরকে ধরতে পারলো না, সহায়তা করেছে
তাদেরকে ধরেছে। না, যার মোটরসাইকেল তাকেও তো ধরা হয়েছে। সেটা এখানে মানে জি। বলছি হালুয়াঘাটে, জি, যেটা ওরা সন্দেহ করছে আর কি। আমরা আশা করি যে খুব শীঘ্রই এই ঘটনার যে দোষী সে যেন ধরা পড়ে, না হলে আপনি যে বলছেন নির্বাচন নিয়ে শঙ্কা, সেটা কিন্তু থেকেই যাবে। অপরাধী যদি শাস্তি না পায়, ওসমান হাদির এই আক্রমণে তাকে যে আক্রমণ করা হলো, তার যে জীবন নাশের আমরা জানি না এখনো, তিনি লড়াই করছেন লড়াই করছেন জীবনে। এবং আসলে সত্যি কথা বলতে যে তার অবস্থা খুব একটা ভালো আমরা না। আমরা 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 প্রার্থনা করি তিনি বেঁচে আমরা উঠুন। প্রার্থনা করি সে ফিরে বেঁচে- আসুক, জি। তার মতন তরুণ একজন রাজনীতিক, এবং সে কিন্তু খুব পপুলার ছিল। অবশ্যই, অবশ্যই। একেবারে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হলো এবং বলা হলো যে ভারতে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে, এইটা বন্ধ করুন আপনারা। এটা তো সত্যি কথা যে ভারতের মাটিতে বসে পতিত সরকারের মানে লোকজন, নেতা নেত্রী, তারা যেভাবে বাংলাদেশ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড করছে এবং বিশেষ করে তারা যে সমস্ত স্টেটমেন্ট দিচ্ছে, এটা তো অ্যালাউ করা উচিত না। মানে ভারত যদি তাদেরকে অত্যন্ত মানে প্রাণের মিত্র হিসেবেও দেখে, তাহলেও তাদেরকে কনফাইন করে রাখা উচিত। তাদেরকে এই জিনিসগুলো দেয়াতে যেটা হবে, আপনাকে আমি একটা কথা বলি, ভারত যদি মনে করে যে কালকে আবার হাসিনা ফিরে আসবে বা হাসিনাকে আবার বসাবো, বসিয়ে আগের মতন সুযোগ সুবিধা নিব, সেটা কি আদৌ সম্ভব? সেটা সম্ভব হবে না। সুতরাং ভারতের উচিত হাসিনার প্রতি কৃতজ্ঞতা রেখেই এই সরকারের সাথে, বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা সুন্দর করা। যেমন ধরেন যে এই যে ভিসা, জি, ভিসা নিয়ে যেটা হচ্ছে, কোনো ভিসা দিচ্ছে না, তো তাহলে কি হচ্ছে এখন? যেটা হচ্ছে লস কিন্তু বাংলাদেশিদের চাইতে ভারতের কম না। কারণ হলো যে এখন মানুষ বিকল্প চিকিৎসার জন্য চীন যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে। না, আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোনো কিছু কিন্তু থেমে থাকে না। হ্যাঁ, থেমে কোনো থাকবে থাকে না। না, আপনি পথ বন্ধ করে দিবেন, পথ নতুন করে তৈরি নতুন হবে, করে খুলে তৈরি ফেলবে। হবে। একটু কষ্ট হবে হয়তো, সেটাই। কিন্তু এটা তৈরি হবে। আমরা সময়ের অপেক্ষায় আছি। আসলে আমরা একটা সুষ্ঠু পরিবেশ চাই, সুষ্ঠু নির্বাচন। পরিবেশ চাই এবং অবশ্যই আমি মনে করি যে আমাদের প্রতিবেশী দেশের সাথে ভালো আমাদের সম্পর্ক ভালো থাকুক। সম্পর্ক থাকুক। অনেক ধন্যবাদ আপনাকে। সংস্কার বাস্তবায়ন নিয়ে গতকাল একটি বৈঠক হয়েছে, বেশ গুরুত্বপূর্ণ বৈঠক। এখানে বলা হচ্ছে সংস্কার বাস্তবায়ন নিয়ে হতাশা, এবং সংস্কার কমিশনের সদস্যরাই বলেছেন যে আমরা যে সংস্কার প্রস্তাব করেছি সেটা আসলে বাস্তবায়নের মুখ কবে দেখবে সেটা বলা মুশকিল। আমি যদি খুব ক্রুড ওয়েতে বলি, আচ্ছা, আচ্ছা। তাহলে বলবো যে এই সংস্কার তারা যা মানে সুপারিশ বা যা যা এনেছে, এটা কোনোদিনই বাস্তবায়ন হবে না, তাই নাকি? কোনোদিনই হবে না। এটা সম্পূর্ণ একটা ওয়েস্টেজ অফ টাইম, আনপ্রোডাক্টিভ একটা এফার্ট ছিল, এবং লক্ষ লক্ষ না কোটি টাকা এটার পেছনে তারা ঢেলেছে, খরচ করেছে। আলটিমেট রেজাল্ট হলো জিরো। মানে জিরোর সাথে যতগুলো জিরোই দেন না কেন, রেজাল্ট জিরোই হবে। জিরোর তো ডান পাশের জিরোর তো আসলে কখনো কখনো মূল্য হয় যদি বাম পাশে বাম পাশে কিছু সংখ্যা থাকে, সংখ্যা থাকে, হ্যাঁ, কিন্তু তাহলে। জিরো প্লাস জিরো ওটা জিরোই। আচ্ছা, রানা হোসেন, আপনি কি নিশ্চয়ই খেয়াল করছেন যে আজকে পত্রপত্রিকার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে শিরোনাম হয়েছে যে নিরাপত্তার সংকটে রাজনীতি, মানে রাজনীতি স্বয়ং নিরাপত্তার সংকটে ভুগলো। এটা এবং একেবারে একই সাথে গতকালের নতুন উপসর্গ দেখা গেল, যারা টকশোতে কথা বললেন তাদের কাউকে কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে বা গ্রেপ্তার করার চেষ্টাও হচ্ছে। তো সবকিছু মিলে পরিস্থিতি কি বলে আপনার? আমি আসলে যে আপনাকে একটা কথাই প্রথমে বলেছি, জি, এই সরকার যদি 6 মাসের ভিতরে নির্বাচন দিয়ে চলে যেত, আচ্ছা, আচ্ছা। তাহলে দেশের পরিস্থিতি হতো একরকম। তারা যত বিলম্বিত করেছে, এখন ফেব্রুয়ারিতে আশা করছি জি, যে নির্বাচনটি হবে। সুন্দরভাবে হবে। সুন্দরভাবে হওয়ার কোনো সুযোগ নাই। তাই? হ্যাঁ, সুন্দরভাবে হওয়ার সুযোগ নাই। ওই হানাহানি, কাটাকাটি, মারামারির ভিতর দিয়েই হবে। তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা যে দ্ব্যর্থহীনভাবে প্রতিদিনই প্রায় বলছেন যে আমি ইতিহাসের একটি শ্রেষ্ঠ নির্বাচন করব। তা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তো মানে মারামারি দিয়েও হতে পারে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আবার সুন্দর পরিবেশের ভিতর দিয়ে হতে পারে। যেটা হয় আমরা দেখি, লেটস ওয়েট অ্যান্ড সি। জি। সরকারের নিয়ন্ত্রণে নেই পণ্যের বাজার। এটা মানে আমাকে ভীষণভাবে পীড়া দেয়। আমি গত আপনি বছর ভীষণভাবে পীড়া দেয়। সকালবেলা আমি নিজে বাজার করেছি, সেই বাজারে এখন করলা 130 টাকা, এখনো ঢাকার বাজারে 130 টাকা কেজি করলা। যেটা হওয়ার কোনো কারণ নেই,
কোনো কারণ নাই। আমি বলবো যে এখানে ঠিক দেখেন, আমি কিন্তু গত বছর আপনাদের এখানে এসেছিলাম এবং তখন বলেছিলাম, তাদের প্রশংসা করেছিলাম যে দেখেন এখন মনিটরিং হচ্ছে, সিন্ডিকেটটা অলমোস্ট ভেঙে ফেলেছে, যে কারণে পেঁয়াজের দাম কিন্তু এত কম হয়েছে। জিনিসপত্রের দাম আদৌ কি হচ্ছে- পেঁয়াজের দাম কমছে মনে হয়? এখন না, এখন আচ্ছা, না, আচ্ছা, মানে ওই গত সময়, বছর কথা ওই বলছিলাম, সময়, হ্যাঁ। ওই সময়। জি। কিন্তু আশ্চর্য ব্যাপার যে যখন আমি এটা বলেছিলাম তখন কিন্তু সিজন শুরু হয়নি, এখন ভরা মৌসুম। অথচ পেঁয়াজের দাম শুধু পেঁয়াজ কেন, শীতের সবজি হাত দেওয়া যায় না। হাত দেওয়া যায় না। অথচ মানে উৎপাদন যেখান থেকে হচ্ছে, মানে এখানে চাষিরা কিন্তু পাচ্ছে একটা না। কথা শোনা যায় রওনক হাসান, যে ব্যবসায়ীদের, সেই তথাকথিত ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়া হচ্ছে, আপনারা কিছু টাকা পয়সা কামাই করেন, তার কারণে আমাদেরকে নির্বাচনে দিতে হবে আপনাদের চাঁদা। তাই এটারও কি একটা না বন্ধুত্বপূর্ণ না সম্পর্ক? না না, এটা তা না। যেটা গতবার যেটা হয়েছিল যে 5ই আগস্টের পরপর তো সিচুয়েশনটা এসছে, তো তখন ওই বন্ধুত্বটা হয় নাই, এইবার হয়েছে। এবার হয়েছে। এবং মানে চাঁদাবাজদের সাথে এখন পলিটিক্যাল পার্টিও যোগ হয়েছে, কেউ হাদিয়া নেয়, কেউ অন্যভাবে নেয়। তো এই করে যেটা দাঁড়িয়েছে যে আলটিমেটলি সেই চাঁদা তো আছেই, বরঞ্চ পরিমাণটা দ্বিগুণ হয়ে গেছে। মানে চাঁদার নতুন সংস্কৃতি চালু হয়েছে। নতুন সংস্কৃতি চালু হয়েছে, যে কারণে এখন যেখানে ভর মৌসুম 140 টাকা পেঁয়াজ, 130 টাকা করলা, 100 টাকা লাউ, এটা হতে পারে না। এটা কিছুই না, জাস্ট একটা দিন শুধু বাজারে ড্রাইভ Monitoring। দেয়, মনিটরিং করুক, দেখবেন যে কালকে দাম অনেক মনিটরিং গেছে। করুক, মানে আন্তরিকভাবে করুক, হ্যাঁ, আন্তরিকভাবে করবে। দেখানো না আর না, কি। লোক দেখানো না। অনেক ধন্যবাদ রওনক হাসান কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আমরা অনেক কষ্টেই কথাগুলো বললাম, মুখে হাসি ছিল কিন্তু কষ্টটা কিন্তু প্রকাশ পেয়েছে। এই শীতের বাজারে কেন শাকসবজি এত দাম থাকবে, এটা অনেক প্রশ্ন, সবার সাধারণ মানুষেরও প্রশ্ন। আগামীকাল সেই কাঙ্ক্ষিত দিন, আমাদের বিজয় দিবস, 16ই ডিসেম্বর। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।